নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমরা বলি যে দশ মহাবিদ্যা, সেক্ষেত্রে কিন্তু এটা বলতে হয় যে কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী দাদা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গিনী কমলান্তিকা এ তো দশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতাং চামুণ্ডাই নমো নমঃ। এটার মধ্যেই রয়েছে দশ মহাবিদ্যার অবস্থান, অর্থাৎ এই দশ মহাবিদ্যা কীভাবে আবির্ভূত হলো তার বিভিন্ন কাহিনী বিভিন্নভাবে রয়েছে। তার মধ্যে বলবো যে দক্ষরাজ, অর্থাৎ এই দক্ষ অ্যাকচুয়ালি ছিলেন ব্রহ্মার পুত্র। তাই ব্রহ্মা দক্ষকে প্রজাপতি যখন উপাধি, কারণ তিনি অন্যদের অধিপতি হিসাবে দক্ষকে কিন্তু প্রজাপতি উপাধি দিয়েছিলেন, এবং এই প্রজাপতি উপাধি যখন দক্ষরাজ পেয়েছিলেন তখন তিনি একটা যজ্ঞর আয়োজন করেছিলেন। তার কিছুকাল আগেই, অর্থাৎ কিছুদিন আগেই তার কনিষ্ঠা কন্যা সঙ্গে, অর্থাৎ সতীর সঙ্গে মহাদেবের বিবাহ হয়, এবং সেখানে বিবাহের পর সেই মহাদেবের সঙ্গে এই দক্ষের একটা মেন্টাল যে অ্যাডজাস্টমেন্ট সেটা কম ছিল কোনো না কোনো কারণে। অর্থাৎ দেখবেন যে কখনো কখনো মানে তার পোস্টটা এইরকম, তার অ্যাটিটিউড এইরকম, তার সেই জায়গাটা অনেকে নিতে পারে না, এরকম একটা ব্যাপার ছিল। কারণ আপনারা জানেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এবং সেখানে দক্ষের অবস্থান, দক্ষরাজ তিনি হচ্ছে ব্রহ্মাপুত্র। তাহলে সেই জায়গাটা যখন উনি যেতে গেছেন, অর্থাৎ ওই একই জায়গায় একই গণ্ডির মধ্যে অবস্থান করতে গেলে সেই জায়গাটা তিনি পাননি, তার মধ্যে একটা ক্ষোভ ছিলই। এবং সেখানে মহাদেব তার কনিষ্ঠা কন্যার স্বামী, অর্থাৎ তিনি কিন্তু জামাই, অর্থাৎ শ্বশুর জামাইয়ের যে সম্পর্কটা হওয়া উচিত সেই জায়গাটাতে কোনো না কোনো জায়গার একটা সমস্যার বা একটা ঘাটতি ছিলই। এবং সেটাই বিভিন্ন ক্ষেত্রে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের যে রচনা করেছিলেন কাব্য, এবং কালিকা পুরাণ, দেব পুরাণ, মৎস্য পুরাণ সহ বিভিন্ন যে পুরাণ তথ্য রয়েছে সেগুলো কিন্তু এইভাবেই তার মধ্যে লিপিবদ্ধ রয়েছে যে এই কাহিনীগুলো। এবং যখন দক্ষরাজ, অর্থাৎ বিশেষ করে ব্রহ্মা যখন দক্ষকে প্রজাপতি উপাধি দিল, তখন তিনি বৃহস্পতির, অর্থাৎ বৃহস্পতি নামে যজ্ঞের আয়োজন করেন, এবং যে যজ্ঞে ত্রিকাল, অর্থাৎ ত্রিলোকের সমস্ত, অর্থাৎ স্বর্গ মর্ত্য পাতাল সমস্ত দেবদেবতাদের সেখানে আহ্বান করলেন, নিমন্ত্রণ করলেন। তারা সকলে এসে উপস্থিত হলেন, কিন্তু ওই যে একটা ইগো, ওই যে একটা কোনো জায়গায় মতের মিল না হওয়া, সেখানে তার সেই জামাই মহাদেব এবং তার সঙ্গে সঙ্গে সতীর, তাদের কিন্তু নিমন্ত্রণ করা হয়নি, জানানোও হয়নি। কিন্তু মাতা সতী তিনি কিন্তু ঠিক খবর পেয়ে গেছেন, এবং সেই বিনা নিমন্ত্রণে তার বাপের বাড়ি, অর্থাৎ দক্ষ রাজের বাড়িতে আসার জন্য শিব তার স্বামীর কাছে, অর্থাৎ মহাদেবের কাছে অনুমতি চাইলেন। মহাদেব জানতেন, কারণ তিনি তো সব কিছু আগের থেকেই জানেন, জন্ম মৃত্যু বিবাহ অবশ্যই তার নখদর্পণে। সেই জন্য তিনি জেনেও তাকে কিন্তু কোনো রকমের অনুমতি দিতে চাননি প্রথম অবস্থায়। এই মতো অবস্থায় সতীরই ছিল ভীষণ জেদ, এবং সেই জেদের বশবর্তী হয়ে সেই অনুমতি আদায় করার জন্য, অর্থাৎ স্বামীর যে মানে মত, যে সে তার
পিতৃগৃহে যাবেই সেই অনুমতি পাওয়ার জন্য স্বামীকে কিন্তু ভয় দেখাতে শুরু করলো। কেমন ভয়? না, তিনি কি করলেন, অর্থাৎ 10 দিক ধরে তিনি তার যে রূপ, সেই রূপের পরিবর্তন করে ফেললেন এবং তার রূপকে পরিবর্তন করে তিনি 10টা ভাবে 10 দিক ধরে তার স্বামীকে ঘিরে ফেললেন, 10 রূপে রূপান্তরিত করলেন। এই 10টা রূপই হচ্ছেন 10 মহাবিদ্যা। এবং এই 10 রূপ ধরে 10 দিক দিয়ে যখন শিবকে বা মহাদেবকে ঘিরে ধরলেন, তখন মহাদেব কিন্তু বাধ্য হলেন যে তাকে তার অনুমতি দেওয়ার জন্য স্বামীর গৃহে। কিন্তু পরিণতি যেটা হয়েছিল আপনারা জানেন। এবং এখানে আরও বেশ কিছু বিষয় রয়েছে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এই যে 10 অবতারের অবস্থান, অর্থাৎ সতীর আরেকটা রূপ 10 অবতার, সেখানে 10 মহাবিদ্যা। এবং যেটা প্রথমেই শুরু করলাম যে কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী দাদা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গিনী কমলান্তিকা এত 10 মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতা। এই যে এই 10টা মহাবিদ্যা, 10 মহাবিদ্যার প্রত্যেকটা গ্রহ নক্ষত্র কানেক্টেড। কারণ কালী তিনি কালকে হরণ করেন, তার কালের প্রভাব রয়েছে, সৃষ্টির স্থিতি বিনাশ, এবং সেখানে মহাকালী মহাদেব ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে। অর্থাৎ একদিক দিয়ে সৃষ্টি, একদিক দিয়ে শক্তি, আর একদিক দিয়ে শিব। অর্থাৎ এই শিবের সঙ্গে শক্তির ওতপ্রোতভাবে মিলনেই তৈরি হয় সৃষ্টি। আবার সেই ওতপ্রোতভাবে যুক্ত হয়ে সেই সৃষ্টির স্থিতি থেকে তারপরে সেটা ধীরে ধীরে মোক্ষের দিকে যায়। তাই সেই যে কাহিনী রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এই 10 মহাবিদ্যার সঙ্গে গ্রহ নক্ষত্রের কি কম্বিনেশন, কানেকশন রয়েছে, যে আপনার এমন একটা দশা হয়তো চলছে, এমন একটা গ্রহের অবস্থানের কারণে বা দশার কারণে আপনি জীবনে বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন, আশা অনুরূপ রেজাল্ট পাচ্ছেন না। সেক্ষেত্রে ওই নির্দিষ্ট 10 মহাবিদ্যার ওই 10 দেবীর, ওই দেবীর যদি আপনি শরণাপন্ন হতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। তা আমাদের গ্রহগত কানেকশন অনুযায়ী 9টা গ্রহ রয়েছে। আর একটা কানেকশান রয়েছে যেটা হচ্ছে লগ্ন ভাব, খুব পাওয়ার। এই লগ্ন যা কিছু করতে পারে। আপনার মস্তিষ্ক আপনাকে যদি সঠিক পথ দেখায়, তাহলে আপনি জীবনে অনেক দূর পর্যন্ত পৌঁছে যেতে পারেন। কিন্তু আপনার মস্তিষ্ক যদি সঠিকভাবে দিশা না দেখাতে পারে, তাহলে আপনি কিছুই করতে পারেন না। তাই মস্তিষ্ক অর্থাৎ লগ্ন, যেটা কখনো কখনো আপনার জীবনের আলোকময় জীবনটাকে অন্ধকারময় জীবন তৈরি করে দিতে পারে। আবার ওই অন্ধকারময় জীবন থেকে আপনি আলোর মধ্যে চলে আসতে পারেন। সেই জন্য এই লগ্ন স্ট্রং কানেকশন আপনাকে কখনো 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 আপনার জীবনের অনেক কিছুর পরিবর্তন করতে পারে। অনেক হওয়া জিনিস না হতে পারে, অনেক না হওয়া জিনিস হয়ে যেতে পারে। খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এবং এই লগ্নকে যে কানেক্ট করে, এবং এই লগ্নের সঙ্গে যে কানেকশন রয়েছে, সেটা হচ্ছে মাতা ভৈরবী দেবী। এই ভৈরবী দেবী হচ্ছেন কিন্তু 10 মহাবিদ্যার পঞ্চম দেবী। খুব পাওয়ারফুল কানেকশন, এবং যেটা কিনা আপনার ইষ্ট দেবী হিসাবে কানেকশন নয়। সেই জন্য ভৈরবী মায়ের যারা আরাধনা করেন, আমরা যারা করি, এই বিষয় নিয়ে যাদের জ্ঞান রয়েছে, তারা কিন্তু সময়ে অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। তার নির্দিষ্ট ক্রিয়া বলে, অবশ্যই সেগুলো জানা চাই।
এবং এর সঙ্গে সঙ্গে এই যে দশ মহাবিদ্যার বললাম শুধু একটা দেবী, পঞ্চম দেবী, তিনি হচ্ছেন মাতা ভৈরবী। আর কি প্রথম দেবী কি হচ্ছেন? প্রথম দেবী হচ্ছেন, তিনি হচ্ছেন কালী। এই কালী হচ্ছেন আমাদের যে নবগ্রহ রয়েছে তার মধ্যে শনি গ্রহের ইষ্টদেবী। অনেকের দেখবেন শনির সাড়ে সাথী, শনির দশা, শনির ধাইয়ার প্রভাবে অনেক জীবনে অনেক কিছুর জরাজীর্ণতা জীবনে চলে আসে। কখনো কখনো জীবনে যেটা পাওয়া উচিত সেটা পায় না, খুব নিকট আত্মীয়র থেকেও দুরবস্থা তৈরি হয়ে যায় এই সকল জাতক জাতিকার। সেই জন্য কালের অবর্তনে সে কিন্তু তার জীবনের পরিবর্তন আনে। তাই কালকে নিয়ন্ত্রণ করেন যিনি, এই কালী, যেটা দশা মহাবিদ্যার প্রথম দেবী এবং শনি গ্রহের ইষ্ট দেবী। সেই জন্য আপনারা যদি দক্ষিণা কালী পুজো পারেন, যাদের শনির দশা, শনির ধাইয়া, শনির অন্তর্দশা চলে বা তার সঙ্গে সঙ্গে শনির সাড়ে সাথী চলে, তারা এই দশ মহাবিদ্যার মধ্যে এই প্রথম দেবী মাতা কালী বা দক্ষিণা কালীর পুজো পাঠ করতে পারেন, তাতে আপনাদের ভালো হবে। এরপরে কি হচ্ছে না, বৃহস্পতি, অর্থাৎ এখানে ইষ্ট দেবী, দ্বিতীয় দেবী কে হচ্ছেন না, দ্বিতীয় দেবী হচ্ছেন মা তারা। আমাদের পশ্চিমবাংলার খুব গুরুত্বপূর্ণ জায়গা বীরভূম ডিস্ট্রিক্টের তারাপীঠে মা তারা মায়ের অবস্থান রয়েছে। এই তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ। বহু গুণী ব্যক্তিরা তারা সিদ্ধ লাভ করেছেন এখানে। সেই জন্য এখানে যে কাজগুলো করা হয় সেক্ষেত্রে সিদ্ধি লাভ হয়। এবং তারা মায়ের যেখানে অবস্থান রয়েছে, যিনি দ্বিতীয় মহাবিদ্যার, অর্থাৎ এই দশ মহাবিদ্যার দ্বিতীয় দেবী, এবং ইনি হচ্ছেন বৃহস্পতি গ্রহের ইষ্টদেবী। তাই বৃহস্পতি আমাদের কী দেয়? আমাদের গুরু স্থানকে প্রভাবিত করে, জ্ঞানের জায়গাটাকে বৃদ্ধি করে, ব্যবসা বাণিজ্যের উন্নতি করে, আর্থিক জায়গাটাকে স্টেবল জায়গায় নিয়ে আসে এবং জীবনে অনেক কিছু স্থাবর সম্পত্তি অনেক কিছু দেয়। তাই তারাপীঠের মা তারা, অর্থাৎ এই যে তারা, অর্থাৎ বৃহস্পতির ইষ্টদেবী মা তারার যদি আপনি শ্রদ্ধার সঙ্গে তার যে সঠিক মহামন্ত্র রয়েছে, তার সঠিক পুজো পাঠ রয়েছে, সেগুলো করতে পারেন, আপনার জীবনের বৃহস্পতির অশুভ থেকে আপনি শুভত্বর দিকে যেতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে কি বলা হচ্ছে না, বলা হচ্ছে বুধ গ্রহ। এই বুধ গ্রহ ইষ্টদেবী, অর্থাৎ মাতা ষোড়শী হচ্ছেন তৃতীয়, দশ মহাবিদ্যার তৃতীয় দেবী ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী, অর্থাৎ যিনি ত্রিপুরা সুন্দরী তিনি ষোড়শী। 16 বছর বয়স তার, এবং তিনি বুধ গ্রহের ইষ্টদেবী। অনেককে বুধের কারণে বুদ্ধির জায়গা, ব্যবসা বাণিজ্য, তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য, একটা স্টুডেন্ট পড়াশোনা করছে, তার মেধা শক্তি, তাকে আরও কিছু বিষয় জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, নিজের মধ্যে স্মৃতিশক্তিকে ধরে রাখতে হবে, সঠিক চলাফেরা করতে হবে, এবং অনেক সময় অনেক ধরনের সমস্যা তৈরি হয় যেগুলো প্রতিহত করতে হবে। সেটার জন্য কিন্তু প্রয়োজন মাতা ষোড়শী বা ত্রিপুরা সুন্দরীর পুজো পাঠ। তিনি হচ্ছেন দশ মহাবিদ্যার তৃতীয় দেবী। আর চতুর্থ দেবীকে মা, অর্থাৎ চতুর্থ দেবী হচ্ছেন দশ মহাবিদ্যার জগৎজননী মাতা এবং মহাশক্তিশালী তিনি মাতা ভুবনেশ্বরী। এটা নিয়ে অনেক ধরনের বিষয় রয়েছে, কিন্তু মাতা ভুবনেশ্বরী আপনি এখন বর্তমানে কামাখ্যাপীঠে যদি যান তাহলে দেখবেন সর্বশীর্ষে ওই নীল পর্বতের সর্বোচ্চ স্থানে গিয়ে মাতা ভৈরবীর নির্দিষ্ট যে মন্দির রয়েছে সেখানেও কিন্তু মহিষ বলি হয় এখনো, এবং সেখানে তার জায়গাটাই পুরো পরিবর্তন। এই মাতা কিন্তু ভুবনেশ্বরীর পুজো হয় সেখানে। তাহলে সেই জায়গাগুলো রয়েছে, এবং সেখানে
যদি আপনাদের চন্দ্র কিছুভাবে পীড়িত হয়ে যায়, চন্দ্রের কিছু নেগেটিভ ভাইব্রেশন থাকে, এবং চন্দ্র আমাদের মনকে শান্ত করে, চন্দ্র আমাদের মানসিক স্থিরতা নিয়ে আসে। মন আপনাকে যদি শান্ত থাকে, মন যদি সঠিক দিশা দেখায় আপনার, তাহলে আপনি আপনার জীবনের সঠিক জায়গায় পৌঁছে যাবেন। মনের সঙ্গে অনেক কিছু, প্রেম, ভালোবাসা সব কিছু জড়িয়ে থাকে। মনের সঙ্গে আপনার জড়িয়ে থাকে আপনার কর্মদক্ষতা। তাহলে সেই জায়গাটা চন্দ্রের দ্বারা প্রভাবিত হয়। এবং সেই চন্দ্রের ইষ্টদেবী কে হচ্ছেন না মাতা ভুবনেশ্বরী। এবং এটা স্থান, কাল, পাত্র এবং তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু কিছু ভ্যারি করে। এবং এটা ভুবনেশ্বরী এবং মাতা কমলার, এটা তার জন্ম কখন, তার কোন সময়ে জন্ম, এটার উপর বেশ কিছু জায়গা রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে ভৈরবী মাতা বললাম যে তিনি পঞ্চম দেবী, এবং তিনি হচ্ছে লগ্নকে কানেক্ট করেন। ইনি কখনো কখনো আপনার জীবনের একদম চারিদিক দিয়ে আপনি বিপদে পড়ে গেছেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, সব কিছু ব্লক, মাতা ভৈরবী তিনি একমাত্র পারেন। সেই ভৈরবের আশীর্বাদে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে মাতা ভৈরবীর পরে যেটা হচ্ছেন সেটা হচ্ছে ছিন্নমস্তা। খুব পাওয়ারফুল কানেকশান ছিন্নমস্তা। সেখানে তিনি হচ্ছেন রাহু গ্রহের ইষ্টদেবী। কখনো কখনো রাহুর নেগেটিভ প্রভাবে মানব জীবনের মধ্যে তার চারিত্রিক ত্রুটি তৈরি হয়ে যায়। মানব জীবনে তার সৎটাকে অসতে রূপান্তরিত করে, মানব জীবনের যেটা সঠিক না সেই দিকে ধাবিত করে মানুষকে। এবং সেটা হচ্ছে রাহু, তার যদি নেগেটিভ ভাইব্রেশন থাকে তার জন্মচকে। সেই জন্য এই রাহু গ্রহের ইষ্টদেবী তিনি হচ্ছেন ছিন্নমস্তা দেবী। তার অবস্থান বিস্তারিত বহু এপিসোডে আলোচনা করেছি। কারণ রাহু কখনো কখনো দুশ্চরিত্র করে দেয়, রাহু কখনো কখনো নেশায় আসক্ত করে দেয়, রাহু কখনো কখনো মানুষকে সৎ থেকে অসতে পরিণত করে দেয়, কখনো কখনো রাহু লালসার শিকার করিয়ে দেয়। সেই জন্য তার কারণে পরিবার, স্বামী, স্ত্রী সর্বক্ষেত্রে, কর্মক্ষেত্রে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যান। তাহলে রাহুর পরে হচ্ছেন কেতু গ্রহ, যিনি ইষ্টদেবী হচ্ছেন এবং দশমহাবিদ্যার সপ্তম দেবী ধূমাবতী। এই ধূমাবতী গুপ্ত শত্রুর থেকে নিজেকে রক্ষা করেন, যে হচ্ছে কেতু গ্রহ। এবং এই ধূমাবতী হচ্ছেন কেতু গ্রহের ইষ্টদেবী এবং দশমহাবিদ্যার তিনি হচ্ছেন সপ্তম দেবী। আর দশমহাবিদ্যার অষ্টম দেবী ইনিও কিন্তু মা বগলা। আর তিনি হচ্ছেন, মা বগলা হচ্ছেন আমাদের নবগ্রহের, মঙ্গল গ্রহের ইষ্টদেবী। মা বগলা কিন্তু শত্রুকে দমন করেন, শত্রুর থেকে নিজেকে রক্ষা করেন। শত্রুকে কিভাবে বিনষ্ট করবেন সেটি মা বগলাই জানেন। সেই জন্য মা বগলার যে মূর্তি আপনি দেখবেন, যে এক হাত ধরে জীবকে টেনে ধরে রেখেছে আর এক হাতে কিন্তু তাকে আঘাত করছে। এবং সেই শত্রু আপনার জীবনে যদি আসে, তাহলে সেই শত্রুকে বিনাশ করার জন্য বগলা মায়ের আরাধনা ভীষণ প্রয়োজন। আর গুপ্ত শত্রু থাকলে সেক্ষেত্রে কেতু গ্রহের ইষ্টদেবী তিনি হচ্ছেন ধূমাবতী, তার প্রয়োগ, যিনি সপ্তম দেবী। আর এই সপ্তম দেবী, অষ্টম দেবীর পরে হচ্ছে নবম, দশমহাবিদ্যার নবম দেবী, তিনি হচ্ছেন কিন্তু অতীব গুরুত্বপূর্ণ প্রত্যেকের জীবনে, যিনি হচ্ছেন মাতঙ্গিনী। তিনি রবি গ্রহের ইষ্টদেবী। রবি আমাদের নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, কর্মজীবনের সফলতা, কেরিয়ারের সাকসেস, এই জায়গাগুলো দেয়। সেই জন্য এই জায়গার থেকে যাদের সমস্যা, অকারণে বদনাম, পুলিশি ঝামেলা, আইনি সমস্যা, জটিল জায়গায় আপনি জড়িয়ে গেছেন, আপনার মস্তিষ্ক আপনাকে সঠিক দিশা দেখাতে পারছে না, আপনি বদনামের শিকারে পড়ে গেছেন, আপনার জীবনটা একদম যেন কেমন একটা অবস্থা হয়ে গেছে, কয়লার মতো হয়ে গেছে,
তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে রবির একটা নেগেটিভ ভাইব্রেশন রয়েছে, যেটা আপনার জন্মছক, অবশ্যই তার জন্য নির্দিষ্ট ক্যালকুলেশন রয়েছে জন্মছকের, দশা অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা এবং তার সঙ্গে সঙ্গে রবির ওই ভাইব্রেশন। সেই জন্য দশমহাবিদ্যার যিনি নবম দেবী, সেই মাতঙ্গিনী মায়ের যদি আরাধনা করেন তাহলে রবি গ্রহ আপনার ক্ষেত্রে ভালো জায়গায় দেবে। আর তারপরে শেষ দশমহাবিদ্যার দশম দেবী তিনি হচ্ছেন মা কমলা, এবং ইনি ভক্তদের কাছে কিন্তু মাতা কমলা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। তিনি হচ্ছেন শুক্র গ্রহের ইষ্টদেবী, এবং এই শুক্র গ্রহ এবং এই চন্দ্র গ্রহর এর অনেক কম্বিনেশন কানেকশন রয়েছে। কোন দেবীকে কখন কিভাবে স্মরণ করবেন, কারণ এই শুক্র গ্রহের ইষ্টদেবী মাতা কমলা অতীব গুরুত্বপূর্ণ প্রত্যেকের জীবনে। আপনি আপনার জীবনের শান্ত সময়, আপনার জীবনের স্থিতিশীলতা, আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি, এগুলো যদি আপনি জীবনে পেতে চান তাহলে আপনাকে কিন্তু সঠিক দিশায় হাঁটতে হবে, জীবনের সঠিক স্টেপ নিতে হবে, না হলে জীবনে কিন্তু আপনি সঠিক সম্মান পাবেন না। জীবনে অনেক স্বপ্ন থাকবে কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চাইবে না, এবং এই বাস্তব জীবনে যখন আপনি যাবেন তখন তার গুরুত্ব অপরিসীম অপরিসীম অপরিসীম। তাই এই দশমহাবিদ্যার গুরুত্ব যে কতটা অপরিসীম সেজন্য বলা হয় যে তবে দশমহাবিদ্যা রূপিণী কাল্লাদি দশমহাবিদ্যার দেবীগণ কেবলমাত্র আদিত্যাদি নবগ্রহের অধিপতি নয় তিনি, বা তিনি ইষ্ট দেবী না। তাছাড়াও তাদের আমাদের সনাতন ধর্মের, হিন্দু ধর্ম শাস্ত্রের উল্লেখযোগ্য ধর্মগ্রন্থ শ্রী শ্রী গুজ্জাতি গুজ্জ তন্ত্রে বলা হয়েছে যে মহাশক্তি রূপিণী শ্রী শ্রী কাল্লাদি দশমহাবিদ্যা দেবীগণ হলেন সময়ের বিশেষ প্রয়োজনে ভূভার গ্রহের নিমিত্তে পরমেশ্বর ভগবান শ্রী শ্রী মহাবিষ্ণুর ইতপূর্বে যে 9টি অবতার অর্থাৎ 9টি যে অবতার গ্রহণ করেছেন তিনি, এবং ভবিষ্যতের এই কলিযুগের অন্তিম যে লগ্নে যে কল্কি অবতার গ্রহণ করবেন, এরও কিন্তু একটা শক্তির জায়গা তিনি কিন্তু প্রভাবিত করেন। এবং এই 10টি অবতার গ্রহণের প্রধান উৎসই হলেন কিন্তু মহাশক্তি রূপিণী কালিকা দেবী স্বয়ং। সেই জন্য কালকে নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন কালী, এবং এখান থেকেই উৎপত্তি দশমহাবিদ্যা, সমস্ত শক্তি, সৃষ্টির স্থিতি বিনাশ। সেই জন্য আবার বলছি, শিব এবং শক্তির সম্মিলিত জীবনে আপনার জীবনের প্রাধান্য পায়, আপনার জীবনের অগ্রগতি পায়, আপনার জীবনের বা মানব জীবনের বা সমস্ত জীবকুলের কিন্তু সৃষ্টির স্থিতি বিনাশ সম্পূর্ণভাবে একটা ব্যালেন্স মেনটেন করে। সেই জন্য আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন, কোন কানেকশন অনুযায়ী কী সমস্যা, কোথার থেকে তৈরি হয় সমস্যা, কিভাবে তার সমাপ্তি হয়, কি প্রয়োগ করলে তার জীবনের সুষ্ঠু স্বাভাবিক জীবনযাত্রা সে আবার ফিরে আসতে পারে, তার জন্য রয়েছে সঠিক বিচার। সেই জন্য বিগত দিনে বহু মানুষ তাদের প্রতিকার প্রতিবিধান করে আজকে তারা ভালো জায়গায় রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে। সেই জন্য যাওয়ার আগে আবার বলবো, যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। আর আগামী দিনে প্রত্যেকের খুব শুভ হোক, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে।
দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে মানে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে যে ছেলে চলে গিয়েছিল মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলেই কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বলল যে আমি আসতে চাই বাবা। আসতে চাইবো। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজ এর পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে আমার ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের ওপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ডভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম, না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, কত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন, বলছে 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছেন। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনে মানে 80% বলতে পারি। আমি 20% রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। খুব ভালো লাগলো জগত মিত্রের সঙ্গে কথা বললাম। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়ার সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেন, আমি বলি না, দরকার নেই। তাহলে অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে, আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই, অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করে দিই। অন্যরকম মনে করবেন, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সে করতে পারে, এবং সেটা
সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে। এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে, এবং তারা এই আবার বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে তার সূত্র ধরে, তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত দুদিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা কালেক্ট করতে হবে। এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে, এবং বললো যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বললো যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে, তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে। এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী। এবং সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাবার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে তার আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা তো একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এটা এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয়। এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে, এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে। এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো, এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গার থেকে বেরিয়ে আসলেন। এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না, তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয়, তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের, সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো। এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে। এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে। আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন, সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে,
তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে এসছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেলো তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়, এবং সেটা আমি দেখি যে হ্যাঁ এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম, তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে। তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগ এর জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান, তখন সর্বপ্রথম যিনি ডাক্তার তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না, এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। এক্ষেত্রেও কিন্তু দায় জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার, সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে, এবং সেটাই তাই আমি করে থাকি এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। ক্যালকুলেশনটা আগেই আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং গুরুর কৃপা আপনার ওপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হবে। আপনাকে বিভিন্নভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্নভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন, দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে, এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না, এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলো কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে মানে গাইড করা হয়, এবং সেই গাইড মেনে চললে পরে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।